সত্যায়তন মহামন্দিরের পূর্বতন আচার্য মৌনীশ নারায়ণ চট্টোপাধ্যায় লিখিত সত্যায়তনের ইতিবৃত্ত শুনছি আমরা প্রতি পর্বে। আগের পর্ব ছিল দ্বিতীয় পরিচ্ছেদের চতুর্থ পর্ব, আজ দ্বিতীয় পরিচ্ছেদের পঞ্চম পর্ব। 1936 সাল। ওই সময় পাটনার একজন বিদ্বান ভদ্রলোক থাকতেন, তার নাম শ্রী প্রভাত কুসুম ভাদুড়ী। উনি শ্রীমৎ সত্তর্ষির গুণমুগ্ধ ছিলেন, তবে প্রত্যক্ষ শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কিনা জানা নেই। এ প্রসঙ্গে বলে রাখি যে শ্রীমৎ সত্তর্ষির সঙ্গে বহু বিদ্বান ও জ্ঞানীগুণী ব্যক্তির যোগাযোগ ছিল। তারা অবশ্যই শ্রীমৎ সত্তর্ষির সান্নিধ্যে মুগ্ধ হয়েছিলেন, কিন্তু সবাই যে তাঁর প্রত্যক্ষ শিষ্যত্ব নিয়েছিলেন তা কিন্তু নয়। এখানেই শ্রীমৎ সত্তর্ষির একটি বিশেষত্ব ছিল, তাঁর শিষ্য সংখ্যা বাড়ানোর কোনো প্রচেষ্টা ছিল না। তিনি কথা বলতেন জ্ঞানের বিষয়ে। তাঁর বাচক জ্ঞান ও প্রত্যক্ষ জ্ঞান দুটিই ছিল। তিনি সাধারণ মানুষের মধ্যেও তাঁর মধুর প্রভাব বিস্তার করতে পারতেন, আবার তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন উচ্চশিক্ষিত ব্যক্তিকেও তাঁর প্রভাবের মধ্যে ধরতে পারতেন। কিন্তু সেভাবে শিষ্য বাড়ানোর চেষ্টা তিনি করতেন না। তিনি চাইতেন সম্পূর্ণ নিজের বিবেচনা ও বুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে, কোনো আবেগের দ্বারা পরিচালিত না হয়ে শিষ্যত্ব গ্রহণ করা, অথবা প্রথম সাক্ষাতের সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে নিজেকে গুরু শ্রীচরণে সমর্পণ করা। এই দুয়ের মধ্যবর্তী ক্ষেত্রের ব্যক্তি প্রায় সময়ে অধিকারী হন না। সুতরাং তাঁর মধুর ব্যক্তিত্ব বিস্তার ছিল কোনো ইচ্ছা বা যশ আকাঙ্ক্ষা বা মোহশূন্য। শ্রী প্রভাত কুসুম ভাদুড়ীর বাড়ি ছিল ভাগলপুর, তবে থাকতেন পাটনায়। তিনি শশীকান্ত রানা প্রমুখদের সঙ্গে দার্শনিক বিষয়ে আলাপ আলোচনা করতেন। ওই সময় শ্রীমৎ সত্তর্ষি পাটনা যান এবং পাটনার সঙ্গে তাঁর যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। পাটনা সূত্রে অনেক সত্যাশ্রয়ী নাম পাওয়া যায়। তাদের মধ্যে শশীকান্ত রানা প্রমুখ ছাড়াও অন্যতম ছিলেন দুর্গাদেবী চন্দ, রেণু সান্যাল, যোগেন গুহ প্রমুখ। রেণু সান্যাল ছিলেন প্রভাত কুসুম ভাদুড়ীর সম্পর্কিত বোন। সেই সুবাদে তিনি কখনো কখনো পাটনা আসতেন। ওনার বাড়ি ছিল ভাগলপুরে। সেখানে তিনি স্বামী নির্মল সান্যাল ও ছেলে সত্যব্রত ও মেয়ে মীরাকে নিয়ে থাকতেন। তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। ছেলে মেয়ের দেখাশোনা ও সংসার এই নিয়েই ছিলেন। তাঁর স্বামী ফিলিপস কোম্পানির কাজে পাটনায় থাকতেন, শনি রবিবারে বাড়ি আসতেন। এই সংসারী মহিলাই যে ক্রমে সংসারী হয়েও সব সংস্কার অতিক্রম করে শ্রীমৎ সত্তর্ষির পরম আপনজন হতে পারবেন তা কে ভেবেছিল? পাটনায় শ্রীমৎ সত্তর্ষির সঙ্গে রেণু সান্যালের দেখা হল, কিন্তু বেশি কথা বলার সুযোগ হল না। তবে তাকে দেখেই সেই সাধারণ গৃহবধূর মনে যেন একটা আলোড়ন ঘটে গেল। দাদার সঙ্গে বাড়ি ফিরেও তাঁর মন থেকে শ্রীমৎ সত্তর্ষির সেই উজ্জ্বল দৃষ্টি কিছুতেই গেল না। উনি ভাগলপুরে ফিরে এলেন। আবার সংসারের কাজ, কিন্তু আনমো না। আবার কবে তাঁর সঙ্গে দেখা হবে কি দেখা হবে না। সাধকের অন্তরে যখন পরম পুরুষের ছোঁয়া লাগে, তার ভাব অপূর্ব। এ কাউকে বলে বোঝানো যায় না। সংসারের অনেক কাজ। সত্যব্রত চতুর্থ শ্রেণীর ছাত্র, মীরা কোলে, উনি এদের নিয়ে থাকতেন। নির্মলবাবু শনিবার পাটনা হতে আসতেন। এই সময় শ্রীমৎ সত্তর্ষি ভাগলপুরে আসতে শুরু করেন। ভাগলপুরে সরজু দেবী নামে এক বিধবা মহিলা তাঁর ভাইয়ের সঙ্গে থাকতেন। শ্রীমৎ সত্তর্ষি সর্বপ্রথম তাঁদের বাড়িতে এসে ওঠেন এবং তখন থেকে ওই স্থানটি সত্যাশ্রয়ীদের আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। রেণু মাসিমার কাছে শুনেছি যে গুরুদেবকে দেখে আসার পর থেকে আবার দেখা করার ইচ্ছা প্রবল, কিন্তু পাটনা যাওয়া সম্ভব হচ্ছে না, আর উনি পাটনায় সর্বক্ষণ থাকেন না। ওনার বাড়ির পাশে পাঁচুবাবুর স্ত্রী বিরাজ গুহর সঙ্গে রেণু সান্যালের বন্ধুত্ব ছিল। এছাড়া বাঙালি সমাজে তৎকালীন সময় পরস্পরের সঙ্গে যোগাযোগ ভালোই থাকত। হঠাৎ একদিন খবর পেলেন যে শ্রীমৎ সত্তর্ষি সরজু দেবী বাড়ি এসেছিলেন, কিন্তু সময় মতো খবর না পাওয়ায় উনি যেতে পারলেন না। সত্যায়তনের কাজে যাকে আত্মনিয়োগ করতে হবে তিনি সুযোগ হারালেন।
তবে বিরাজ গুহ জানালেন যে হতাশ হওয়ার কারণ নেই, উনি বলে গেছেন আবার আসবেন। সেই রবিবারেই রেণু তাঁর স্বামীর কাছে শ্রীমৎ সত্যর্ষির সঙ্গে দেখা করার অনুমতি চাইলেন। নির্মলবাবু সোজা সরল মানুষ, বাস্তববাদী, তাঁর ভাব কম, কিন্তু তাঁর বোঝার ভুল হয়নি কখনো। তিনি তাঁর সহধর্মিণীকে চিনতেন, স্ত্রীর প্রতি তাঁর প্রেম ও শ্রদ্ধা অটুট ছিল। তবু তিনি বললেন, যেও, কিন্তু যেখানে যাচ্ছ তাদের ভালো করে বুঝে নিয়ে তবেই নিজেকে যুক্ত করবে। যা হোক, স্বামীর অনুমতি পাওয়াতে তাঁর মন আনন্দে পূর্ণ হল। এবার শ্রীমৎ সত্যর্ষির আসার অপেক্ষা। কিছুদিন পর বিরজা দেবী রেণুকে খবর দিলেন যে শ্রীমৎ সত্যর্ষি আসবেন বলে চিঠি দিয়েছেন। সেই প্রতীক্ষিত দিন এসে পৌঁছল। বিকেলের দিকে রেণুকে নিয়ে বিরজা দেবী সেই সরজু দেবীর বাড়ি পৌঁছলেন। আরও অনেকে সেখানে রয়েছেন। ওনাকে দেখেই শ্রীমৎ সত্যর্ষি তাঁদের কুশল সংবাদ নিলেন এবং বসতে বললেন। রেণুর মনে হল যেন দৃষ্টির মধ্য দিয়ে তিনি তাঁর অন্তরের ইচ্ছা বুঝে নিচ্ছেন। এভাবে সম্ভবত সেবারই রেণু দীক্ষা গ্রহণ করেন। কিছুদিন পর নির্মলবাবু ছেলেমেয়েদের পড়াশোনার জন্য পাকাপাকিভাবে পাটনায় থাকতে শুরু করলেন। সে সময় পাটনায় অনেকেই শ্রীমৎ সত্যর্ষির শিষ্যত্ব গ্রহণ করেছেন। পাটনায় যোগেন গুহ বলে একজন পরিবার সহ থাকতেন। তিনি পোস্টাল ডিপার্টমেন্টেই কাজ করতেন। শশীকান্ত রানা, তারকেশ্বর প্রসাদ, ত্রৈলোক্যনাথ সরখেল, এনাদের সঙ্গে শ্রীমৎ সত্যর্ষির যোগাযোগ ছিল এবং এনারা সকলেই শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শ্রীমৎ সত্যর্ষি পাটনায় এলে বেশিরভাগ সময়ই যোগেন গুহর বাড়িতে উঠতেন। ওখানেই সৎসঙ্গ হোম হতো। নির্মলবাবু পরিবার সহ পাটনায় আসার পর রেণুদেবী গুরুদেব এলেই দেখা করতেন এবং সৎসঙ্গে যোগদান করতেন। পরের দিকে নির্মলবাবুরা আরও বড় বাড়িতে যাওয়ার পর নির্মলবাবু নিজে থেকেই ওকে বলেছিলেন যে এবার তুমি তোমার গুরুদেবকে নিয়ে আসতে পারো। যখন গুরুদেব আসতেন তাঁর সৎসঙ্গ ইত্যাদির ব্যবস্থা নির্মলবাবু করে দিতেন, যদিও প্রত্যক্ষভাবে ওনার যোগদান সম্ভব হতো না। সেই সময় রেণু মাসিমা আরও একজনকে সঙ্গে করে নিয়ে এসে গুরুদেবের সঙ্গে পরিচয় করান। তিনি হলেন দুর্গা দেবী চন্দ। পরবর্তীকালে এই দুজন শিষ্যা শ্রীমৎ সত্যর্ষির একান্ত আপনজনে পরিণত হন। সত্যায়তন গঠনে এদের স্বতঃপ্রণোদিত সাহায্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শ্রীমৎ সত্যর্ষির মহাপ্রয়াণের পরে মহামন্দিরকে ঠিক রাখার জন্য রেণুদেবী অর্থ সাহায্য করেছিলেন। রেণুদেবীর উৎসাহেই প্রথম সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয় এবং রেণুদেবী ও দুর্গাদেবী প্রথম আশ্রমের ফিক্সড ডিপোজিট করেছেন। এছাড়া দুর্গাদেবী আশ্রমের 3 দিকের পাঁচিল ও পূর্ব দিকের কাঁটাতারের বেড়া সমস্ত অর্থ দান করেছিলেন। 3 দিকের পাঁচিল করতে 1 লক্ষের ওপর ইট লেগেছিল। রেণুদেবী আনন্দায়তন সম্পূর্ণ নির্মাণ করেছিলেন। এছাড়া অনেক অর্থ সাহায্য করেছিলেন। ওনাদের দেহান্তের পর ওনাদের সন্তানগণও মহামন্দিরে সাহায্যের জন্য অনেক অর্থ দিয়েছেন। ওই পাটনার শিষ্যরা প্রায় সকলেই পরিবারবর্গ সহ বাৎসরিক উৎসবে যোগদান করতেন। ছোটবেলায় এদের প্রায় প্রত্যেককে দেখেছি। এদের মধ্যে শশীকান্ত রানা পোস্ট অফিসের চাকরি থেকে অবসর নিয়ে আশ্রমেই থাকতেন এবং সম্পাদকের দায়িত্ব পালন করতেন। সেই সময় কিছু সত্যাশ্রয়ী মহামন্দিরের জন্য ধান জমি কিনে দেওয়ার মনস্থ করেন। যেমন সন্ধ্যারানী দত্ত, 33 হিন্দুস্থান রোড, কলকাতা, 60 শতক জমি। শশীকান্ত রানা, জঙ্গলপাড়া, হুগলি, 5.5 একর জমি। সৌরেন্দ্রমোহন দাশগুপ্ত, সত্যাশ্রয়ী শ্রীযুক্তা চারুশীলা দাশগুপ্তের পুত্র, গুরুপল্লী, শান্তিনিকেতন, বীরভূম, 2 একর 15 শতক জমি। ওনারা শ্রীমৎ সত্যর্ষির নামেই জমি কিনে দেওয়ার মনস্থ করলে গুরুদেব বললেন যে জমি তোমাদের নামেই কিনবে এবং তোমরা যতদিন চাইবে ততদিন ওই জমি চাষাবাসের দায়িত্ব মহামন্দিরকে দেবে, আমার নামে কেনার প্রয়োজন নেই। সেভাবেই ওই জমি সত্যায়তন চাষ করে আসছে। পরবর্তীকালে সৌরেন্দ্রমোহন দাশগুপ্ত তাঁর জমির বেশিরভাগই সত্যায়তনের নামে রেজিস্ট্রি করেছেন। এখনও সামান্য কিছু ওনার নামেই আছে। সন্ধ্যারানী দত্ত ও শশীকান্ত রানা, জঙ্গলপাড়া সত্যায়তনের প্রতিষ্ঠাতা প্রেমানন্দ স্বামী রূপে যিনি পরিচিত, এদের জমি এখনও ওনাদের নামেই আছে এবং সত্যায়তন মহামন্দির ওই জমি চাষাবাদ করে। ওনাদের কেউই বা ওনাদের ওয়ারিশানগণ ওই জমি কখনোই দাবি করেন না এবং মহামন্দির নিশ্চিন্তভাবে কোনো বাধা ছাড়াই ওই জমি চাষ করে।
বর্তমানে উচ্চ ফলনশীল ধান উৎপাদনের ফলে আশ্রমের প্রয়োজন প্রতি মাসে ৩ কুইন্টাল চালের সবটাই পাওয়া যায় এবং কিছু বিক্রয় করে চাষের খরচও উসুল হয়। যোগেন্দ্রনাথ গুহ মহাশয়ের পাটনার বাড়িতে হোম সৎসঙ্গ হতো। তারপর ওনার ছেলেমেয়েরা কার্যোপলক্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন এবং পরবর্তীকালে মহামন্দিরের সঙ্গে যোগাযোগ করেন। ওনাদের পাটনার পৈতৃক বাড়ি বিক্রয় হয়ে গেলে ওনারা সকলে মহিলা মহলের খাবার ঘরটি নতুন করে নির্মাণের বেশিরভাগ খরচ করেন এবং গৃহটির নাম দেওয়া হয় যোগেন্দ্র প্রফুল্লবালা স্মৃতি। পাটনার তারকেশ্বর প্রসাদ শ্রীমৎ সত্তর্ষির একনিষ্ঠ শিষ্য ছিলেন এবং সাধন ক্ষেত্রে তিনি উচ্চ ভাব উপলব্ধ করতেন। উনিও আশ্রমে আসতেন উৎসবের সময়। শেষের দিকে শ্রীমৎ সত্তর্ষির দেহরক্ষার পর উনি অনেক দিন আগে একবার এসেছিলেন, কিন্তু তারপর আর ওনার খোঁজ পাওয়া যায়নি। শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ সরখেলের বাড়ি ছিল উড়িষ্যার কটকে। ১৯৪৬ সাল নাগাদ ওনার পরামর্শে শ্রীমৎ সত্তর্ষি পুরী যান স্বাস্থ্য উদ্ধারের জন্য। ওই সময় কটক শহরে সরখেল মহাশয় শ্রী গুরুদেবের পরিচিতির ব্যবস্থা করেন। সেই সঙ্গে মহিলা কুটির শিল্পাশ্রম গঠনের সূচনা হয়। পরবর্তী পর্যায়ে ক্রম অনুযায়ী এ বিষয়ে লেখা হবে। দ্বিতীয় পরিচ্ছেদ, পঞ্চম পর্ব আজ এই পর্যন্ত।